গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষে নিহত হয়েছে ৪ জন। সমাবেশের আগে ও পরে দফায় দফায় হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার রাত ৮টা থেকে জেলা জুড়ে জারি করা হয়েছে ২২ ঘন্টার কারফিউ। পরে সাজোয়া জানে করে গোপালগঞ্জ ছাড়েন এনসিপি প্রথম সারির নেতারা। জ্বলছে এনসিপির সমাবেশের মঞ্চ, রণক্ষেত্র গোটা গোপালগঞ্জ শহর। শহরের পৌর পার্কে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এনসিপি নেতারা পুলিশের নিরাপত্তায় রওনা হন মাদারীপুরের উদ্দেশ্যে। গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে আসতেই অতর্কিত হামলা, লাঠিসোঁটা নিয়ে চারপাশ থেকে ঘিরে ফেলা হয় এনসিপির গাড়িবহর। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। শুরু হয় সংঘর্ষ, চলে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ। সংঘর্ষ ছড়িয়ে পড়ে শহর জুড়ে। সংঘর্ষের এক পর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালিয়ে আগুন দেয়া হয়। ভাঙচুর করা হয়েছে জেলা কারাগারও। হাতবোমা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলের বিকট শব্দ আর ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহর জুড়ে। অধিকাংশ এলাকায় বন্ধ হয়ে যায় দোকানপাট। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি। এদিকে হামলার মুখে ছত্রভঙ্গ হয়ে যান নাহিদ সার্জিসরা। পরে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয় সেনাবাহিনী। হামলার ঘটনায় গণমাধ্যম কর্মী সহ আহত হয়েছেন অনেকে। এনসিপির অভিযোগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন। এই পদযাত্রা ও সমাবেশ ঘিরে মঙ্গলবার থেকেই উত্তেজনা বিরাজ করছিল। দুপুরে সমাবেশ শুরুর আগে মঞ্চে হামলা চালান নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। ভাঙচুর করা হয় চেয়ার, সাউন্ড বক্স, মাইক। আহত হন বেশ কয়েকজন। এর আগে পুলিশ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে ভাঙচুর ও আগুন দেয়া হয়। অবরোধ করা হয় সড়ক। ডিবিসি নিউজ ডেস্ক। গোপালগঞ্জে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা করা হয়েছে, তবে যত বাধাই আসুক এনসিপি থেমে থাকবে না, একথা বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। খুলনায় সংবাদ সম্মেলনে হামলাকারীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেন তিনি। এছাড়া আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়। এর আগে গোপালগঞ্জে জুলাই পদযাত্রার সমাবেশে এনসিপি নেতারা হুঁশিয়ারি দেন, মুজিববাদীরা আর কখনো দেশে মাথাচাড়া দিতে পারবে না। দফায় দফায় হামলার মধ্য দিয়ে বুধবার দুপুর ২টার দিকে গোপালগঞ্জের সমাবেশ মঞ্চে এসে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা। মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে নেতারা বলেন, মুজিববাদ ও মুজিববাদী সংবিধান দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি, তাই তাদের হাত থেকে এ জেলাকে মুক্ত করতে হবে। গোপালগঞ্জ বাংলাদেশের, ফেনীও বাংলাদেশের, বগুড়া বাংলাদেশের, বাংলাদেশ এই ৬৪টি জেলার সমান অধিকারের জন্য লড়াই করবে। নেতাকর্মীদের ওপর হামলার সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিষ্ক্রিয়তার অভিযোগ করেন দলটির নেতারা। আপনারা যারা এখানে নির্যাতিত হয়েছেন, আমরা আপনাদের পাশে আছি। শত বাধা সত্ত্বেও আমরা উপস্থিত হয়েছি। আপনারা মেরুদণ্ড করে সোজা করে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবই। ওরা হামলা করেছে, ওরা ককটেল বিস্ফোরণ করেছে, ওরা রাস্তা আটকিয়েছে, কিন্তু গোপালগঞ্জের সাহসী জনতাকে নতুন বাংলাদেশের পদযাত্রায় থামিয়ে রাখতে পারে নাই। মুজিববাদীরা আর কখনো বাংলাদেশে মাথাচাড়া দিতে পারবে না বলে হুঁশিয়ারি দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে, এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে। যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয়, নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব, নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে। সমাবেশ থেকে বের হবার পরপরই নেতাদের ওপর দ্বিতীয় দফা হামলা করা হয়। হামলার মুখে পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন তারা। পরে সাজোয়া জানে করেই কড়া নিরাপত্তায় খুলনায় পৌঁছান নাহিদ, হাসনাত, সার্জিসরা। রাতে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এনসিপি। এ সময় নেতারা অভিযোগ করেন, হামলার ঘটনায় আবারও আওয়ামী লীগের ফ্যাসিবাদী রূপ প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগের যে আসল রূপ, যে একটা মুজিববাদী সন্ত্রাসী ফ্যাসিস্ট, আজকে গণ অভ্যুত্থানের এতদিন পরে আবারও জনগণের সামনে, দেশবাসীর সামনে স্পষ্ট হয়েছে।
এবং তারা খুব পরিকল্পিতভাবে আসলে গণ অভ্যুত্থানের এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে আজকে আসলে সশস্ত্র হামলা চালিয়েছে। যতই বাধা আসুক এনসিপি থেমে থাকবে না বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। যতই বাধা বিপত্তি, হামলা, হত্যা চেষ্টা হোক না কেন। নাজমুস সাকিব সামি, ডিবিসি নিউজ ডেস্ক। গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে হামলাকারীদের ছাড় দেয়া হবে না। এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়া সমাবেশে বাধা মৌলিক অধিকারের লজ্জাজনক লঙ্ঘন বলেও মনে করে অন্তর্বর্তী সরকার। এতে আরও বলা হয়েছে, গোপালগঞ্জের সহিংসতার ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের এই জঘন্য কর্মকাণ্ড বিনা শাস্তিতে ছাড় দেয়া হবে না। অপরাধীদের দ্রুত চিহ্নিত করতে হবে এবং পুরোপুরি জবাবদিহিতার আওতায় আনা হবে। বগুড়ায় বাড়িতে ঢুকে প্রেমিকার দাদি ও ভাবিকে ছুরিকাঘাতে হত্যা করেছে সৈকত নামে এক যুবক। ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন প্রেমিকাও। বুধবার রাত 8:30টার দিকে জেলার সদরের হরিগাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। ছুরিকাঘাতে গুরুতর আহত ভুক্তভোগী বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, সৈকত নামে কলেজ পড়ুয়া যুবক এসএসসি উত্তীর্ণ বন্যাকে বেশ কিছুদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল, কিন্তু বারবার প্রত্যাখ্যান হয়ে গতকাল সৈকত বন্যাদের বাড়িতে গিয়ে এলোপাথারি ছুরিকাঘাত করে। এতে বন্যা, ভাবি হাবিবা ইয়াসমিন ও দাদি লাইলি বেগম গুরুতর আহত হন। তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাবিবা ও লাইলি বেওয়াকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত সৈকতকে আটকে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। মেয়েকে সে পছন্দ করতো, ওই মেয়ে রাজি হয় নাই। ফ্যামিলি যখন বললো যে ফ্যামিলি তখন একটা মানতে চায় না এই বিষয়টা। এই রাগ থেকেই সে একটা অভিমান করেই তার বাড়িতে গিয়ে এই ঘটনাটা ঘটায়। নানা সংকটে জর্জরিত মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 50 শয্যার এই হাসপাতালে প্রতিদিন আউটডোরে চিকিৎসা নিতে আসেন 2 থেকে 3 শতাধিক রোগী। ইনডোরেও থাকতে হয় গাদাগাদি করে। প্রশাসনিক কর্মকর্তা সহ 28 জন চিকিৎসক থাকার কথা থাকলেও কর্মরত মাত্র 5 জন। মোংলা উপজেলার নিম্ন ও মধ্যবিত্তের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল 50 শয্যার এই হাসপাতাল। এখানে নেই চিকিৎসক সহ পর্যাপ্ত জনবল ও চিকিৎসা সরঞ্জাম। প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন কয়েকশো রোগী। হাসপাতালটিতে ধারণ ক্ষমতার চেয়ে রোগীর চাপ দ্বিগুণ। বেডে জায়গা না পেয়ে অনেকেই চিকিৎসা নেন হাসপাতালের মেঝে বা বারান্দায় বসে। হাসপাতালটিতে জনবল বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জাম বাড়ানোর দাবি রোগীদের। ডাক্তারে সিরিয়াল 40 জনের পরে আমার ছেলের দেয়া হবে। ইমার্জেন্সি রুগী আমি এখন যদি না দেয়াতে পারি, তা 47 জনের পরে তো আমার লাশ দেয়াতি। এই জায়গা আসলে এই জায়গা দিতে সিট নাই। সেবার মান বাড়াতে আরো জনবল প্রয়োজন বলছেন চিকিৎসকরা। প্রতিটা ধাপে হচ্ছে আপনার জনবল সংকট তীব্র, এবং এতে হচ্ছে আমাদের ওভারটাইম ডিউটি করেও আমাদের হচ্ছে সামাল দিতে পারছি না। হাসপাতালটি 50 থেকে 100 শয্যা করার তাগিদ স্বাস্থ্য কর্মকর্তাদের। সরকারি বেসরকারি মিলে এখানে আসলে স্বাস্থ্য সেবার মান যতটুকু হওয়া উচিত এখন পর্যন্ত ততটুকু হয়নি। মোংলাতে সবসময় সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি 50 শয্যা হাসপাতালকে 100 শয্যায় উন্নীত করার জন্য। 1998 সালে নির্মাণের পর থেকে হাসপাতালটি আজও একই অবস্থায় আছে। অবকাঠামো উন্নয়ন সহ আধুনিকায়নের দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। মাত্র 3 জন চিকিৎসক দিয়ে চিকিৎসা কার্যক্রম চলছে জয়পুরহাটের 50 শয্যার আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এতে চরম ভোগান্তিতে সেবা নিতে আসা রোগীরা। 3 চিকিৎসক বহির্বিভাগে প্রতিদিন 3 থেকে 400 রোগীর চিকিৎসা দিতে গিয়ে হিমশিম। চিকিৎসক সংকটে স্টাফদের দিয়ে চিকিৎসা সেবা দেওয়ার দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। 3 জন মেডিকেল অফিসার ও 1 জন ডেন্টাল সার্জন। দীর্ঘদিন ধরে এ নিয়েই চলছে জয়পুরহাটের আক্কেলপুর 50 শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন 3 থেকে 400 রোগী। ফিজিওথেরাপিস্ট ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে দেয়া হচ্ছে চিকিৎসা সেবা। সামান্য একটু ইনফেকশনের জন্য আমার বাবাকে এখান থেকে জয়পুরহাটে পাঠাচ্ছে। এত বড় একটা প্রতিষ্ঠান আছে, এখানে কোনো ডাক্তার যদি না থাকে তাহলে কি সব বন্ধ করে দেখ, আর না হলে এখানে ভালো চিকিৎসক এখানে নিয়োগ করুক। অ্যাসিস্ট্যান্টকে আমরা দেখাবো, আমরা এখানে ভালো ডাক্তার চাই। ভোগান্তি দূর করতে চিকিৎসক পদায়নের দাবি দায়িত্বশীলদেরও। আউটডোরে এবং এমার্জেন্সিতে 1.5 থেকে 200টা রোগী দেখতে হচ্ছে। ডাক্তার বৃদ্ধি করা হোক, আমাদের রোগীর সেবা দেওয়া নিশ্চিত যেন হয়, এই ব্যবস্থা যেন গ্রহণ করা হয়।
চিকিৎসক সংকট ও নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে রোগীদের যথাসাধ্য সেবা দেওয়ার কথা জানান স্বাস্থ্য কমপ্লেক্সের শীর্ষ কর্মকর্তা। সীমিত সংখ্যক চিকিৎসক নিয়ে আমরা কিন্তু সেবা দিয়ে আসছি। অন্য উপজেলা থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে সপ্তাহে 2 দিন আমরা গাইনি বিষয়ে এই সেবা দিয়ে আসছি এবং সপ্তাহে 1 দিন সিজারিয়ান সেকশন বা অন্যান্য যে অপারেশনগুলো এগুলো করছি। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে 11 জন বিশেষজ্ঞ চিকিৎসক ও 15 জন মেডিকেল অফিসারের বিপরীতে রয়েছে মাত্র 4 জন। ডিবিসি নিউজ ডেস্ক। দিনাজপুরের 50 শয্যা বিশিষ্ট হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেখানে 10 জন চিকিৎসকের চাহিদা হলেও আছে মাত্র 2 জন। চিকিৎসক সংকটে পর্যাপ্ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার হাজারো মানুষ। সংশ্লিষ্ট দপ্তরের চিকিৎসকের চাহিদাপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। 3 ইউনিয়ন ও 1 পৌরসভা নিয়ে গঠিত হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন এই হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা সেবা নিতে আসেন 400 থেকে 500 জন এবং জরুরি বিভাগে আসেন শতাধিক। দীর্ঘদিন ধরে এসব রোগীকে সেবা দিচ্ছেন মাত্র 2 জন মেডিকেল অফিসার। বর্তমানে আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে সর্দি, জ্বর ও কাশিতে আক্রান্ত হচ্ছেন এই অঞ্চলের মানুষ। তাদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন 2 চিকিৎসক। সংশ্লিষ্টরা বলছেন মাত্র 2 জন চিকিৎসক দিয়ে সেবা দেয়া কঠিন হয়ে যাচ্ছে। এই 2টা ডাক্তার দিয়ে আমাদের খেদমত করবে। ডাক্তার তো আসতে আসতে যখন ভর্তি করে তখন আসে না। একটু আইভি ফ্লুইড সংকট আছে, নরমাল স্যালাইন। চিকিৎসকরা বলছেন চিকিৎসক সংকটে এই উপজেলার মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বাস্তবতা হচ্ছে 2 জন মেডিকেল অফিসারের পক্ষে অসম্ভব যে তারা 24 ঘন্টা 24/7 সার্ভিস দিবেন। রোগীরা যে পরিমাণ এক্সপেকটেশন নিয়ে আমাদের কাছে আসবে, আমাদের এই ম্যান পাওয়ারে আসলে অসম্ভব যে আমরা সেই এক্সপেকটেশন তাদের পূরণ করতে পারব। এরই মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে চিকিৎসকের চাহিদাপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। কাগজে কলমে 4 জন থাকলে আমাদের মেডিকেল অফিসার আছে শুধু 2 জন। তো 2 জন মেডিকেল অফিসার দিয়ে আসলে আমাদের কাজ চালানো খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। ডাক্তারের চাহিদা চেয়ে আমরা চিঠি দিয়েছি উদ্বোধন কর্তৃপক্ষকে। দ্রুত চিকিৎসক সংকট কাটিয়ে সেবা প্রত্যাশীদের দুর্ভোগ কমবে এমনটাই আশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। নিষ্কাশন ব্যবস্থা না থাকায় 1 যুগ ধরে জলাবদ্ধতার কবলে থাকা কুমিল্লার প্রধান খাদ্য সংরক্ষণাগারের এখন বেহাল দশা। সংরক্ষণাগারের গুদামগুলো অকেজো হওয়ায় কমেছে খাদ্যশস্য ধারণ ক্ষমতা। এদিকে পুরো এলাকা পানিতে নিমজ্জিত থাকায় গুদামগুলোতে মালামাল আনা নেওয়া সহ প্রতিদিনের কার্যক্রম ব্যাহত হচ্ছে। নষ্ট হচ্ছে গুদামের সংরক্ষণে থাকা ধান, চাল সহ অন্যান্য খাদ্যশস্য। কুমিল্লার ধর্মপুরে 1958 সালে স্থাপিত প্রধান খাদ্য সংরক্ষণাগারে নতুন পুরাতন মিলে 14টি গুদাম রয়েছে, যেখানে ধারণ ক্ষমতা ছিল 10,000 টনেরও বেশি। তবে পানিতে নিমজ্জিত হয়ে 7টি গুদাম এখন পরিত্যক্ত। এই খাদ্য সংরক্ষণাগারে পণ্য রেশন দেওয়া হয় সেনাবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এর পানি নিষ্কাশনের একমাত্র পথ রেল কর্তৃপক্ষ রেললাইন সংস্কারের সময় বন্ধ করে দেয় দেখা দেয় জলাবদ্ধতা। অভিযোগ বারবার জানানোর পরেও আমলে নিচ্ছে না রেল কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন। ড্রেনেজ ব্যবস্থাটা যদি সচল থাকতো তাহলে পানিটা নেমে যাওয়ার সম্ভাবনা ছিল। মাননীয় ডিসি মহোদয় স্যার চেষ্টার উদ্যোগের কারণে অবিলম্বে এখানে প্রকল্পের আওতাধীন কাজ হওয়ার সম্ভাবনা আশা করছি আমরা। এদিকে পরিবহন সমস্যার পাশাপাশি দূষিত পানি দিয়ে মালামাল ওঠানামা করাতে গিয়ে চর্মরোগ সহ নানা সমস্যায় আক্রান্ত হচ্ছেন শ্রমিকরা। চলাফেরার সমস্যা, যাতায়াতের সমস্যা, আসা যাওয়া এই পচা পানি দিয়ে, নোংরা পানি দিয়ে আসা যাওয়া করতে হয়। হ্যাঁ, পায়ের ভিতরে গাও হয়ে যায়। একটা লেবার ঠ্যাং গা হয়ে যেতেছে। এই জলবদ্ধতা এটা আজকে 15-16 বছর ধরে এটা এই জায়গায়। সাধারণ মানুষের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হইতেছে, তারা কি এগুলো দেয়নি? রাস্তার বাউন্ডারি ওয়াল হয়ে গেলে গিয়া, ড্রেনিংগুলো হয়ে গেলে গিয়া মোটামুটি একটা গুদামের জন্য একটা অত্যন্ত এটা মনে করার নাম না, আমি মনে করি ভালো হইব। এই অবস্থায় প্রশাসন বলছে জলাবদ্ধতা নিরসন ও উন্নয়নে নেওয়া হচ্ছে পরিকল্পনা। এই খাদ্য গুদামটি অনেক পুরাতন, এটি ভেঙে নতুন করে খাদ্য গুদাম করার একটি প্রকল্প নেওয়া হয়েছে, সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। এখন সরকারের অর্থে সংস্থান করা সাপেক্ষে সরকার নিশ্চয়ই এটা বিবেচনায় রেখেছে এবং আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা ধর্মপুরে নতুন খাদ্য গুদামে কাজ শুরু করতে পারব। জেলার প্রধানের খাদ্য সংরক্ষণাগারটির সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক। বাগেরহাটে গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্প 2-এর ঘরগুলোর বেশিরভাগই পড়ে আছে খালি। যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় মিলছে না কাজের সুযোগ, ফলে আশ্রিতরা পড়েছেন চরম আর্থিক সংকটে। আবাসিক এলাকা না হয়ে জনশূন্য স্থানে প্রকল্প হওয়ায় বাধ্য হয়ে ঘর ছাড়ছেন অনেকে। এ যেন ঘর আছে কিন্তু ঘরে থাকার উপায় নেই,
চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের কাননচক এলাকায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় গড়ে তোলা হয় ৮৩টি ঘর। লক্ষ্য ছিল ভূমিহীন গৃহহীনদের স্থায়ী বাসস্থান নিশ্চিত করা, কিন্তু বাস্তবে এর বেশিরভাগই এখন ফাঁকা, নেই কোনো কর্মসংস্থানের সুযোগ। বরাদ্দ অনুযায়ী ১০টি ঘরে একটি করে টিউবওয়েল থাকার কথা থাকলেও নেই একটিও। বৃষ্টির দিনে হাঁটু সমান পানি জমে যায় আশ্রয়ণ প্রকল্প এলাকায়, নষ্ট হয় চলাচলের পথ। তাই আর্থিক ও পরিবেশগত চাপ সামলাতে না পেরে অনেকেই ঘর ছেড়ে চলে গেছেন। বর্তমানে ৮৩টি ঘরের মধ্যে বসবাস করছে মাত্র ৪০টি পরিবার। পানি তো মোটেই নেই, কিনে এনে খেতে, পানি কিনে খাবো না ভাত কিনে খাবো। টিউবওয়েল পুঁতে গেছে, টিউবওয়েল দেয় নাই, রাস্তা নেই, এই বৃষ্টি এসে কাদার মধ্যে হাঁটা চলাফেরা জমের সমস্যা। আমাকে জায়গা পানি হয়ে যায়, আঁটু পানি, তারপরে চুলোর মধ্যে পানি চলে যায়, রান্নার কোনো ব্যবস্থা নাই। অসহায় পরিবারগুলোর এমন ভোগান্তি ও প্রকল্পের লক্ষ্য ব্যাহত হওয়ার কথা জানালেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও। পানি এবং বিদ্যুৎ তাদের সাথে কথা বলে অতি দ্রুত যাতে ভোগীরা ওখানে সুস্থ মতো শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে তার সর্বোচ্চ ব্যবস্থাটুকু করবো ইনশাআল্লাহ। সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে সঠিক সুফল পাবেন গৃহহীনরা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।